কাহিনী, কাহিনীর আজকাল। সাহিত্য ও নাটকের নির্বাচিত ও সম্পাদিত কিছু গল্প দিয়ে গাঁথা আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা আবহ সঙ্গীত ও মাস্টারমশাইয়ের চরিত্রে আমি ইন্দ্র, পোস্টার আর্ট স্বস্তিক, গল্পের সামগ্রিক ভাবনা, সম্পাদনা ও গল্পের সূত্রধার অজয়, অন্যান্য চরিত্রে অজয়, জেয়া ও আমি ইন্দ্র। শুরু হচ্ছে কাল কাহিনীর আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা। সেই জীর্ণপ্রায় বাঁধা ঘাটের ধারে আমার নৌকোটা বাঁধা ছিল। তখন সূর্য অস্ত গেছে। নৌকোর ছাদের ওপর মাঝি নমাজ পড়ছিল। পশ্চিমের জলজলে আকাশের পটভূমিতে তার নীরব প্রার্থনাটা বারবার ছবির মতো চোখে পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর অসংখ্য রঙের খেলা চলছিল। হালকা থেকে গাঢ়, সোনালি থেকে ইস্পাতের মতো ধূসর, এক আভা থেকে আর এক আভায় ধীরে ধীরে মিশে যাচ্ছিল। জানালা ভাঙা বারান্দা ঝুলে পড়া মস্ত বাড়িটার সামনে অশ্বত্থ গাছের শেকড়ে ফেটে যাওয়া ঘাটের উপর আমি একা বসে। এমন সময় হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মশাইয়ের কোত্থেকে আসা হচ্ছে। চেয়ে দেখলাম লোকটা অত্যন্ত রোগা আর পাতলা। অভাব এবং দুর্ভাগ্যের ছাপ চোখে মুখে স্পষ্ট। বাংলাদেশের অনেক পুরনো দিনের বিদেশি চাকুরিদের যেমন জীর্ণ আর ক্লান্ত চেহারা হয়, ওরও ঠিক তেমনই। ধুতির ওপর একটা মলিন তেলছিটে বোতাম খোলা চাপকান। দেখে মনে হলো এইমাত্র কাজ সেরে ফিরছেন। আর যে সময়ে একটু জল খাওয়ার দরকার ছিল, সেই সময় হতভাগা নদীর ধারে সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির ধারে বসে পড়লেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। ও, কি করা হয়? ব্যবসা করি। কিসের ব্যবসা? হরি তো কি, রেশমের গুটি আর ওই কাঠের ব্যবসা। তা মশাইয়ের নাম কি? একটু থেমে যে নামটা বললাম সেটা কিন্তু আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল কিছুতেই মিটল না। আবার জিজ্ঞেস করলেন, এখানে কি করতে আসা হয়েছে? বায়ু পরিবর্তন, মানে হাওয়া বদলাতে। লোকটা একটু অবাক হয়ে বললেন, মশাই, প্রায় 6 বছর ধরে এখানকার হাওয়ায় থাকছি, আর প্রতিদিন প্রায় গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কোনো কাজ হয়নি। তা মানতেই হবে। আসলে রাঁচি থেকে এখানে এলে হাওয়ার বেশ ভালোই পরিবর্তন হয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়। তা আপনি এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের ধারের জীর্ণ বাড়িটার দিকে দেখিয়ে বললাম, এই 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 বাড়িতে। লোকটার মনে বোধহয় একটু সন্দেহ হলো। ভাবলেন আমি বুঝি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছি। কিন্তু সে বিষয়ে তিনি আর কিছু বললেন না। শুধু আজ থেকে প্রায় 15 বছর আগে এই অভিশপ্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল সেটার বিস্তারিত গল্প বলতে শুরু করলেন। জানলাম লোকটি এখানকার স্কুল মাস্টার। ক্ষুধা আর রোগে শুকিয়ে যাওয়া মুখে বড় একটা টাক, আর তার ভেতর থেকে দুটো বড় বড় চোখ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে জ্বলছিল। তাকে দেখে আমার ইংরেজ কবি কোলরিচের সৃষ্টি রাইম অফ অ্যান্সিয়েন ম্যারিনারের কথা মনে পড়ে গেল। এর মধ্যে মাঝি নমাজ শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যার শেষ আলোটুকুও মিলিয়ে গেল। ঘাটের উপর
জনশূন্য সেই অন্ধকার বাড়িটা তার আগের মতোই বিশাল এক প্রেত মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল। স্কুলমাস্টার বলতে শুরু করলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার পুত্র সন্তানহীন পিতৃব্য দুর্গামোহন সাহার বিশাল সম্পত্তি আর ব্যবসার একমাত্র উত্তরাধিকারী হন। কিন্তু তিনি নিজের সময়ের চেয়ে একটু বেশি এগিয়েছিলেন। তিনি লেখাপড়া শিখেছিলেন। সাহেবদের অফিসে জুতো পায়ে ঢুকে খাঁটি ইংরেজিতে তিনি কথা বলতেন। তার উপর আবার দাড়ি রেখেছিলেন। তাই সাহেব সওদাগরদের চোখে তার উন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। দেখলেই বোঝা যেত নব্যবঙ্গ। ঘরের মধ্যেও ঝামেলা কম ছিল না। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তার উপর আবার সুন্দরী আর শিক্ষিতা স্ত্রী। সুতরাং সে কেলে চালচলন আর থাকলো না। অসুখ বিসুখ হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট ডাকতে হতো। খাওয়া পড়া সাজগোজ সবই দিন দিন বাড়তে লাগলো। মশাই, আপনি নিশ্চয়ই বিবাহিত, তাই এ কথা নতুন করে আর বলার দরকার নেই যে সাধারণ স্ত্রীলোকেরা কাঁচা আম, ঝাল লঙ্কা আর একটু কড়া স্বভাবের স্বামী পছন্দ করে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সে যে কুৎসিত বা দরিদ্র তা নয়, আসলে সে ভীষণ নিরীহ। এ নিয়ে আমি অনেক ভেবেছি। মানুষের যা স্বভাব আর ক্ষমতা, সেটা কাজে লাগাতে না পারলে সে কখনো সুখী হয় না। হরিণ শিং দিয়ে আঘাত করার জন্য শক্ত গাছের গুঁড়ি খোঁজে, নরম কোনো গাছে শিং ঘষে তার আনন্দ হয় না। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তি দিয়ে স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে চায়। কিন্তু স্বামী যদি অতিরিক্ত ভালো মানুষ হয়ে তাকে সেই সুযোগটুকুই না দেয়, তবে স্বামীর ভাগ্য মন্দ এবং স্ত্রীর তার চেয়েও অনেক বেশি। আধুনিক সভ্যতার শিক্ষা পুরুষকে তার জন্মগত ও ঈশ্বর প্রদত্ত সেই স্বাভাবিক কঠোরতা থেকে বঞ্চিত করেছে। এর ফলেই আধুনিক দাম্পত্য সম্পর্ক এত ঢিলে হয়ে গেছে। অভাগা ফণীভূষণ আধুনিক হলেও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ফলে ব্যবসায় ও সংসারে তেমন কোনো সুবিধা করে উঠতে পারেননি। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা কোনো চেষ্টা ছাড়াই, চোখের জল না ফেলেই ঢাকাই শাড়ি, বাজুবন্ধ সব পেয়ে যেত। তাই ধীরে ধীরে তার নারী স্বভাব আর ভালোবাসা দুটোই নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে শুধু নিত, দিত না কিছুই। আর তার সরল আর বোকা স্বামী ভাবত, দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারে উল্টো বুঝেছিল। এর ফল হলো এই, মণিমালিকা ফণীভূষণকে শুধু শাড়ি আর গয়না জোগানোর একটা যন্ত্র ছাড়া আর কিছুই ভাবত না। আর যন্ত্রটা এতই ভালো ছিল যে কোনো দিন তার চাকা মসৃণ রাখতে এক ফোঁটা তেল দেওয়ার দরকার পড়েনি। ফণীভূষণের জন্মস্থান ছিল ফুলবেড়ে। কাজের তাগিদে ব্যবসার জায়গা ছিল এখানে, তাই তাকে বেশিরভাগ সময় এখানেই থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তখন তার মা ছিলেন না, তবে পিসিমাসি মিলিয়ে আরো 5 জনের সঙ্গে স্ত্রীকে না রেখে আলাদা করে এই বাড়িতে নিজের কাছেই রেখেছিল। কিন্তু স্ত্রীর অধিকার আর অন্য সব অধিকার এক নয়।
স্ত্রীকে সবার থেকে বিচ্ছিন্ন করে একা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে পাওয়া যায় তা তো নয়। মণিমালিকা খুব বেশি কথা বলতো না, পাড়াপড়শিদের সঙ্গেও তার মেলামেশাও ছিল না। ব্রত উপলক্ষে দুজন ব্রাহ্মণ খাওয়ানো বা কোনো বৈষ্ণবীকে 2 পয়সা বেশি ভিক্ষা দেওয়া, এসব কিছুই সে করতো না। তার হাত দিয়ে কোনো জিনিস নষ্ট হতো না। স্বামীর কাছ থেকে পাওয়া সব কিছুই সে জমিয়ে রাখত, একমাত্র ভালোবাসা ছাড়া। আশ্চর্যের কথা হলো, নিজের অপূর্ব যৌবনও সে একেবারে আগলে রেখেছিল। 24 বছর বয়সেও তাকে 14 বছরের মেয়ের মতো কাঁচা লাগতো। যাদের হৃদয় বরফের মতো ঠান্ডা, যাদের বুকে ভালোবাসার তাপ আর যন্ত্রণা ঢোকে না, তারা বোধহয় অনেক দিন টাটকা থাকে। তারা কৃপণের মতো নিজের ভেতরে আর বাইরে সব কিছুই জমিয়ে রাখতে পারে। ঘন পাতায় ভরা সবুজ লতার মতো প্রাণবন্ত হয়েও বিধাতা মণিমালাকে নিষ্ফলা রেখেছিলেন। তাকে সন্তানের আনন্দ থেকে বঞ্চিত করেছিলেন, অর্থাৎ তার জীবনে এমন কিছুই দেননি যেটাকে সে নিজের লোহার সিন্দুকে রাখা গয়নাগুলোর চেয়েও বেশি মূল্য দিতে পারে। এমন কিছু যা বসন্তের সকালের নতুন রোদের মতো কোমল উষ্ণতায় তার হৃদয়ের বরফ গলিয়ে সংসারের ওপর ভালোবাসার স্রোত বইয়ে দিতে পারে। তবে কাজে কর্মে মণিমালিকা ভীষণ শক্ত। কখনোই সে বেশি লোক রাখত না। যে কাজ নিজে করতে পারে তার জন্য কাউকে মাইনে দিয়ে বসানো সে সহ্য করত না। সে কারোর জন্য ভাবত না, কাউকে ভালোবাসত না, শুধু কাজ করত আর জমা করত। এই কারণে তার কোনো রোগ শোক তাপ দুশ্চিন্তা কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, বিচলিত শক্তি আর ক্রমে বাড়তে থাকা সম্পদের মধ্যেই সে নিশ্চিন্তে বিরাজ করত। বেশিরভাগ স্বামীর কাছে এতটুকুই যথেষ্ট। বরং এরকম স্ত্রী পাওয়াই দুর্লভ। সংসারের সব কিছুই দিব্যি চলে যেত, তবু ফণিভূষণের হৃদয়ে কিসের যেন একটা অভাব বোধ হতো। স্ত্রীর কোনো দোষ ছিল না, তবু স্বামীর মনে কোনো সুখও ছিল না। তাই সে স্ত্রীকে শুধুমাত্র গয়না আর জিনিসপত্র দিত, যা কিনা জমা হতো ওই লোহার সিন্দুকে। কিন্তু স্ত্রীর হৃদয় ওটা শূন্যই থাকত। মশাই, স্ত্রীর কাছ থেকে ঠিক কতটা ভালোবাসা পেলাম আর কতটা পেলাম না, এই সূক্ষ্ম হিসাব নিয়ে বসে থাকা কি পুরুষ মানুষের কাজ? স্ত্রী তার কাজ করবে, আমি আমার কাজ করব। সংসারের মোটা হিসেব তো এটাই, নাকি অব্যক্তের ভেতরে কতটা ব্যক্ত, অনুভূতির মধ্যে কতটা অভাব, স্পষ্ট কথার আড়ালে কতটা ইঙ্গিত। ভালোবাসার এই অতি সূক্ষ্ম হিসাব ধরার ক্ষমতা বিধাতা পুরুষকে দেয়নি, দেওয়ার দরকারও হয়নি। এই সূক্ষ্ম ওজনটা ধরে বসে থাকে মেয়েরাই। পুরুষের সামান্য অনুরাগ বিরাগের লক্ষণ থেকেই তারা মেপে নিতে চায় সব কিছু। কথার ভেতর থেকে আসল ভঙ্গি আর ভঙ্গির আড়াল থেকে আসল কথা ছেঁকে ছেঁকে বের করে। কারণ পুরুষের ভালোবাসাই নারীর শক্তি, তাদের জীবনের মূলধন। এই ভালোবাসার পাল হাওয়ার দিক বুঝে ঠিক সময়ে ঠিকভাবে ঘোরাতে পারলেই তাদের নৌকা ভেসে যায়। সেই জন্যেই বিধাতা ভালোবাসা মাপার যন্ত্রটা নারীর হৃদয়ে দিয়েছে, পুরুষের নয়।
ঠিক এমন সময় আশেপাশের ঝোপের থেকে শেয়ালগুলোর ভয়ানক চিৎকার ভেসে এলো। মাস্টার মশাইয়ের গল্পে কয়েক মিনিটের জন্য বাধা পড়ল। মনে হলো সেই অন্ধকার প্রান্তরে শেয়ালদের দল হয় স্কুল মাস্টারের ব্যাখ্যা করা দাম্পত্য নীতি শুনেই, নয়তো আধুনিক সভ্যতায় দুর্বল হয়ে পড়া ফণিভূষণের আচরণেই হাসিতে ফেটে পড়ল। ওদের চেঁচামেচি থেমে চারদিক যখন আরও গভীর নীরবতায় ডুবে গেল, তখন মাস্টারমশাই সন্ধ্যার অন্ধকারে তার বড় বড় জলজলে চোখ ঘুরিয়ে আবার গল্প বলতে শুরু করলেন। ফণিভূষণের জটিল আর বহু দূর বিস্তৃত ব্যবসায় হঠাৎ করেই একটা বড় বিপদ এসে পড়ল। আসলে ঠিক কি হয়েছে সেটা আমার মতো ব্যবসা না জানা লোকের পক্ষে বোঝাও মুশকিল, আর বোঝানো তো আর এক কঠিন ব্যাপার। মোট কথা, হঠাৎ কোনো কারণে বাজারে তার বিশ্বাসযোগ্যতা কমে গেল। যদি মাত্র 5টা দিনের জন্যেও সে কোথাও থেকে 1,50,000 টাকার মতো জোগাড় করতে পারে, আর একবার বাজারে যদি ওই টাকা দেখানো যায়, তাহলে মুহূর্তের মধ্যে সব ঝামেলা কাটতে পারে। কিন্তু টাকার ব্যবস্থা কিছুতেই হচ্ছিল না। যদি এমন খবর ছড়িয়ে পড়ে যে সে পরিচিত মহাজনদের কাছে টাকা ধার চাইছে, তাহলে ব্যবসার ক্ষতি দ্বিগুণ হবে। এই ভয়ে তাকে অপরিচিত জায়গায় গিয়ে ঋণের চেষ্টা করতে হচ্ছিল। সেখানে আবার ভালো বন্ধক না রাখলে কেউ টাকা দেয় না। গয়না বন্ধক রাখলে ঋণ অত্যন্ত সহজেই পাওয়া যায়। কাগজপত্রের দেরিও নেই, চটপট কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল, কিন্তু নিজের স্ত্রীর কাছে যেমন সহজে একজন স্বামী যেতে পারে, ফণিভূষণের সে ক্ষমতা ছিল না। দুর্ভাগ্যবশত সে নিজের স্ত্রীকে ভালোবাসত। কাব্যের নায়ক যেমন নায়িকাকে ভালোবাসে, সেই ভালোবাসায় খুব সাবধানে পা ফেলতে হয়। সব কথা মুখ ফুটে বলা যায় না। সেই ভালোবাসার আকর্ষণ সূর্য আর পৃথিবীর টানের মতো। আকর্ষণ আছে, কিন্তু মাঝখানে একটা বিরাট দূরত্ব আছে। হতভাগা ফণিভূষণ ব্যবসার খারাপ অবস্থার কথা বললেও স্পষ্ট করে বলতে পারল না। ওগো, আমার না ভীষণ টাকার দরকার। তোমার গয়নাগুলো আমাকে দাও। কথাটা সে বলল ঠিকই, কিন্তু খুবই দুর্বলভাবে। মণিমালিকা যখন শক্ত মুখ করে কোনো উত্তর দিল না, তখন ফণিভূষণ ভেতর ভেতর ভীষণ আঘাত পেল, কিন্তু পাল্টা আঘাত করল না। কারণ পুরুষোচিত জোর জবরদস্তির লেশ মাত্র তার মধ্যে ছিল না। যেখানে জোর করে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের ক্ষোভ আর মনের দুঃখও চেপে গেল। যাই হোক, স্ত্রীর গয়নায় স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামীরা যতটা চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে অনেক ভালো করে চেনে। কিন্তু স্বামীর স্বভাব যদি খুব সূক্ষ্ম হয়, তাহলে স্ত্রীর নজরেও তার পুরোটা ধরা পড়ে না। ফণিভূষণকে তার স্ত্রী কোনো দিনই বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম বা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই মধুসূদন, যে কিনা ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। কাজ করে উন্নতি করার মতো স্বভাব ছিল না। কোনো না কোনো অজুহাতে আত্মীয়তার জোর খাটিয়ে বেতন আর বেতনের বাইরেও কিছু সুবিধা আদায় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সব কথা খুলে বলল। তারপর তাকে জিজ্ঞেস করল, এখন বলো তো কি করা উচিত? সে খুব বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল,
বাবু কোনোভাবেই টাকা জোগাড় করতে পারবেন না। শেষ পর্যন্ত তোমার ওই গয়নাতেই হাত পড়বে। মণিমালিকা মানুষকে যেমন চেনে তাতে তার মনে হলো এটাই স্বাভাবিক, এটাই সবচেয়ে সম্ভব। তার দুশ্চিন্তা হঠাৎ করে ভীষণ বেড়ে গেল। তার সংসারে কোনো সন্তান নেই, স্বামী আছে ঠিকই, কিন্তু স্বামীর উপস্থিতি সে মনে প্রাণে অনুভব করে না। তাই যা তার একমাত্র যত্নের সম্পদ, তার সর্বাঙ্গের গয়না, যা কিনা সন্তানের মতো করে সে বছরের পর বছর লালন করে এসেছে, সেই বহুদিনের সাধের জিনিসগুলো এক মুহূর্তে ব্যবসার অতল গহরে তলিয়ে যাবে, এ কথা কল্পনা করে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তাহলে কি করা যায়? গয়নাগুলো নিয়ে এই বেলায় বাপের বাড়ি চলো। গয়নাগুলোর কিছু অংশ, বরং বেশিরভাগই যাতে শেষ পর্যন্ত তার ভাগ্যেই আসে। বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠিক করে ফেলল। মণিমালিকা এই প্রস্তাবে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। আষাঢ়ের শেষের এক সন্ধ্যায় এই ঘাটের ধারে একটা নৌকায় মোটা একটা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। নৌকার ভেতর থেকে মধুসূদন বলে উঠল, গয়নার বাক্সটা আমাকে দাও, দাও। সেসব পরে হবে, আগে নৌকাটা খুলে দাও। নৌকা ছাড়া হলো। স্রোতের টানে হু হু করে ভেসে চলল সেই নৌকা। মণিমালিকা সারা রাত ধরে একে একে তার সমস্ত গয়না শরীরে পরে নিয়েছিল। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ ছিল না। বাক্সে করে গয়না নিলে সেটা হাতছাড়া হয়ে যেতে পারে, এই ভয় কিন্তু তার ছিল। কিন্তু গায়ে পরে নিলে, তাকে মেরে না ফেললে সে গয়না কেউ নিতে পারবে না। কোনো বাক্স সঙ্গে না দেখে মধুসূদন কিছুই বুঝতে পারল না। মোটা চাদরের নিচে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে দেহের চেয়েও মূল্যবান যে গয়নাগুলো লুকিয়েছিল, সেটা তার কল্পনাতেও আসেনি। মণিমালিকা ফণিভূষণকে ঠিক বুঝতো না ঠিকই, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে নাকি কর্ত্রীকে বাপের বাড়ি পৌঁছে দিতে রওনা হয়েছে। গোমস্তা ছিল ফণিভূষণের বাবার আমলের। সে ভীষণ বিরক্ত হয়ে মনিবকে একটা চিঠি লিখল। বাংলা খুব ভালো হলো না, কিন্তু যা লিখেছিল তার মূল বক্তব্য এই যে স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয়। ফণিভূষণ স্ত্রীর মনের কথাটা বুঝতে পারল। তার মনে ভীষণ আঘাত লাগলো এই ভেবে, আমি বড় ক্ষতির আশঙ্কা সত্ত্বেও স্ত্রীর গয়নায় হাত না দিয়ে প্রাণপণ চেষ্টা করে টাকার জোগাড় করতে পেরিয়েছি, তবু আমাকেই সন্দেহ, আজও আমাকে চিনল না। নিজের ওপর যে ভীষণ অন্যায় হয়েছে তাতে রেগে ওঠার কথা ছিল, কিন্তু ফণিভূষণ শুধু কষ্টই পেল। পুরুষ মানুষ নাকি বিধাতার ন্যায়দণ্ড, তার ভেতরে বজ্রাগ্নি লুকোনো থাকে। নিজের বা অন্যের প্রতি অন্যায় দেখে যদি সে জ্বলে না ওঠে, তবে ধিক তাকে, ধিক। ফণিভূষণ মনে মনে অপরাধিনী স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, যদি এটাই তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য আমি করে যাব। যে ফণিভূষণের জন্ম হওয়ার কথা ছিল আরও 5-6 শতাব্দী পরে, যখন জগৎ কেবল আত্মিক শক্তিতে চলবে, সে মানুষটা 19 শতকে জন্ম নিয়ে আদি যুগের এক স্ত্রীকে বিয়ে করে বসেছে, যাকে শাস্ত্রে
প্রলয়ঙ্করী বুদ্ধির অধিকারিণী বলা হয়েছে। ফণিভূষণ স্ত্রীকে একটি অক্ষরও চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এই ব্যাপারে স্ত্রীর কাছে কখনো কোনো কথার উল্লেখ সে করবে না। কি ভয়ঙ্কর শাস্তি! 10-12 দিন পরে কোনো মতে যথেষ্ট পরিমাণ টাকা জোগাড় করে বিপদ কাটিয়ে ফণিভূষণ বাড়ি ফিরে এলো। সে জানতো বাপের বাড়িতে গয়না রেখে এতদিনে মণিমালিকা নিশ্চয়ই ঘরে ফিরে এসেছে। সেদিনকার অসহায় অবস্থাটা ভুলে সফল পুরুষ হিসেবে স্ত্রীর সামনে দাঁড়ালে মনে নিশ্চয়ই লজ্জিত হবে, আর নিজের অযথা উদ্বেগের জন্য সামান্য অনুতপ্তও হবে। এইসব ভাবতে ভাবতে ফণিভূষণ শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঘর ফাঁকা, কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে। ভেতরে গয়নাপত্রের কোনো চিহ্নও নেই। তার বুকে ধক করে একটা আঘাত লাগলো। মনে হলো সংসার অর্থহীন, ভালোবাসা আর ব্যবসা বাণিজ্য সবই ব্যর্থ। আমরা এই সংসার নামের খাঁচার প্রতিটা শলাকায় প্রাণ ঢালছি, অথচ ভেতরে কোনো পাখিই নেই। থাকলেও সে থাকে না। তাহলে কেন প্রতিদিন হৃদয়ের রক্ত, মানিক আর অশ্রুর মুক্তমালা দিয়ে এই শূন্য খাঁচা সাজাচ্ছি? চিরজীবনের এই সর্বস্ব জুড়ে থাকা ফাঁকা সংসার খাঁচাটাকে ফণিভূষণ মনে মনে লাথি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলল। স্ত্রীর ব্যাপারে এসে আর কোনো চেষ্টাই করতে চাইল না। ভাবল যদি ইচ্ছে হয় তাহলে সে নিজেই ফিরে আসবে। তখন বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালো। সেখান থেকে খবর এলো মণি কিংবা মধু কেউই কিন্তু সেখানে যায়নি। তখন চারিদিকে হুলস্থুল পড়ে গেল। নদীর ধারে ধারে লোক ছুটে গিয়ে খবর নিতে লাগলো। মধুসূদনের খোঁজে পুলিশকে জানানো হলো। কোন নৌকার মাঝিকে কোন পথে তারা চলে গেল তার কোনো সূত্রই পাওয়া গেল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধেবেলায় ফণিভূষণ তার অনেক দিনের অব্যবহৃত শোবার ঘরে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকেই টানা বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের বাইরে একটা মেলাও বসেছে। সেখানে আটচালার ভেতরে বারোয়ারির যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দের মধ্যেও যাত্রাপালার গানের সুর আস্তে আস্তে কানে আসছে। জানালার ধারে ঝুলে থাকা ঢিলা কবজার দরজার পাশে অন্ধকারে ফণিভূষণ একা বসেছিল। বাইরে তখন বৃষ্টির ছিটে, ভেজা হাওয়া আর যাত্রার গান ঘরে ঢুকছিল। কোনো দিকে তার কোনো খেয়াল ছিল না। ঘরের দেওয়ালে লক্ষ্মী সরস্বতীর দুটো ছবি টাঙানো, আলনায় একটা গামছা, তোয়ালে, চুড়ি পেড়ে আর একটা ডুরে শাড়ি এমনভাবে ঝোলানো যেন কিছুক্ষণ আগেই ওটা ব্যবহার করা হয়েছে। ঘরের এক কোণে ছোট টেবিলের ওপর পিতলের কৌটোটার মধ্যে মণিমালিকার নিজের হাতে বানানো কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির ভেতরে তার ছোটবেলার জিনিসপত্র, যেমন চিনের পুতুল, সুগন্ধির শিশি, রঙিন কাঁচের বোতল, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি খালি সাবানের বাক্স পর্যন্ত খুব পরিপাটি করে সাজানো ছিল। যে ছোট গোল মাথাওয়ালা কেরোসিনের বাতিটা সে প্রতিদিন নিজে জ্বালিয়ে কুলুঙ্গিতে রাখত, সেটা নিভে ম্লান হয়ে পড়েছিল। এই ছোট বাতিটা যেন এই ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের উপস্থিতির নীরব সাক্ষী।
সমস্ত ছিন্ন করে যে চলে যায়, তার সমস্ত অনুষঙ্গের মধ্যে মানুষটা চলে গেলেও কত চিহ্ন, কত স্মৃতি রেখে যায়। মনে হচ্ছিল মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে ভাঁজ করা শাড়িটা আরেকবার পরো। তোমার সব জিনিস তোমার জন্য অপেক্ষায় আছে। তোমার থেকে কেউ কিচ্ছু চায় না, কেবল তুমি এসো তোমার অমলিন সৌন্দর্য নিয়ে। তুমি এলে এই ছড়িয়ে থাকা নিস্তব্ধ জিনিসগুলো আবার প্রাণ ফিরে পাবে। এখন এই নির্জীব জিনিসগুলোর নীরব কান্নায় ঘরটা একেবারে শ্মশানের মতো লাগছে। মণিমালিকা, তুমি ফিরে এসো, ফিরে এসো। রাত গভীর হলে কখন যে বৃষ্টিধারা আর যাত্রার গান থেমে গেছে সে খেয়াল করেনি। ফণিভূষণ জানালার ধারে যেমন বসেছিল তেমনি বসে রইল। বাইরে এমন ঘন অন্ধকার যে তার মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কাঁদলে হয়তো চিরতরে হারিয়ে যাওয়া জিনিস একবারের জন্য হলেও ফিরে আসলেও আসতে পারে। এমন সময় হঠাৎ একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝনঝন আওয়াজ শোনা গেল। ঠিক যেন মনে হলো শব্দটা নদীর ঘাটের দিক থেকেই আসছে। তখন নদীর জল আর রাতের অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। ফণিভূষণ উৎকণ্ঠায় অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। আনন্দে ভরা হৃদয় আর ব্যস্ত চোখ ব্যথায় ভরে উঠল, কিন্তু কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই বাড়ে অন্ধকার যেন ততই ঘন হয়ে আসে। শব্দটা ধীরে ধীরে ঘাটের সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। শব্দটা এবার বাড়ির সামনে এসে থামলো। দেউড়ির দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখনই সেই বন্ধ দরজায় ঠক ঠক আর ঝনঝন করে ঘা পড়তে লাগলো, যেন গয়নার সাথে সাথে শক্ত জিনিস দরজায় এসে লাগছে। ফণিভূষণ আর স্থির থাকতে পারল না। নিভে থাকা একের পর এক ঘর পেরিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার বাইরে থেকে তালা বন্ধ ছিল। সে দুহাতে দরজা জোর করে নাড়াতেই সহসা চমকে উঠে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায় ওপর থেকে নিচে নেমে এসেছে। সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড খুব জোরে জোরে ওঠানামা করছে। স্বপ্নটা ভেঙে গেল। বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা অঝরে ঝরঝর শব্দ করে পড়ে চলেছে। আর তার সঙ্গে দূর থেকে যাত্রার ভোরের সুর ভেসে আসছে। সবটাই যে স্বপ্ন ছিল তা ফণিভূষণ বুঝতে পারছিল। যেন খুব অল্পের জন্য তার অসম্ভব আশা ও আকাঙ্ক্ষা পূরণ হতে হতেও আর হলো না। জল পড়ার শব্দের সঙ্গে দূর থেকে ভেসে আসছিল ভৈরবী সুর। তাকে যেন বলতে লাগলো, এই জেগে থাকাটাই আসল স্বপ্ন, আবার এই জগৎটাই মিথ্যে। তারপর দিনও যাত্রা ছিল, আর দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সারা রাত যেন দেউড়ির সমস্ত দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলার জন্য নানান জায়গা থেকে নানান রকমের লোক এসেছে, দরজা খোলা রাখা বিপজ্জনক। কিন্তু ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি সারা রাত পাহারা দেব। ফণিভূষণ তাকে বলল, না না,
তা দিতে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। কথাটা শুনে দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধ্যায় ফণিভূষণ আলো নিভিয়ে দিয়ে শোবার ঘরে সেই জানালায় এসে বসল। আকাশে তখন বৃষ্টি নামার আগে ভারী মেঘ, আর চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন কিছু একটা ঘটবে এমনই এক চাপা অপেক্ষা। ব্যাঙের ডাক আর যাত্রার আওয়াজ সেই নীরবতা ভাঙতে পারেনি। কেবলমাত্র তার মধ্যে একটা অসঙ্গত অস্বাভাবিক ভয় আর রহস্য ছড়িয়ে দিচ্ছিল। অনেক রাতের পর একসময় ব্যাঙ, ঝিঁঝি পোকা আর যাত্রার ছেলেদের চিৎকার সব থেমে গেল। অন্ধকারের ওপর যেন আরও এক স্তর অন্ধকার নেমে এলো। ফণিভূষণ বুঝে গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটের দিক থেকে আবার ঠক ঠক আর ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হচ্ছিল। অতিরিক্ত আগ্রহে আর অধৈর্যে বুঝি তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাছে তার অতি আগ্রহ তার ইন্দ্রিয়কে দুর্বল করে দেয়। সে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির বসে রইল। গহনার ঝনঝন শব্দ ধীরে ধীরে ঘাট ছেড়ে খোলা দরজা পেরিয়ে ভেতরে ঢুকল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি বেয়ে শব্দটা ওপরে উঠছে। ফণিভূষণ আর নিজেকে সামলাতে পারল না। বুক ধড়ফড় করতে লাগলো এবং নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। শব্দটা সিঁড়ি শেষ করে বারান্দা পেরিয়ে ধীরে ধীরে তার ঘরের কাছাকাছি এলো। শেষে ঠিক সেই শোবার ঘরের দরজার সামনে এসে সব খটমট আর ঝমঝম শব্দ থেমে গেল। কেবল চৌকাঠটা পার হতে বাকি। ফণিভূষণ আর থাকতে পারল না। হঠাৎ তার রুদ্ধ আবেগ ফেটে পড়ল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে লাফিয়ে উঠে কেঁদে চিৎকার করে উঠল, সেই মুহূর্তেই সে সচকিত হয়ে উঠে দেখল তার ব্যাকুল চিৎকারে ঘরের সারসিগুলি পর্যন্ত কেঁপে উঠেছে। বাইরে আবার ব্যাঙের ডাক আর যাত্রার ছেলেদের কর্কশ গান হয়ে চলেছে। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানদার আর যাত্রার দল সবাই চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যের পর তার বাড়িতে সে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা মনে করল বাবু বুঝি তন্ত্র সাধনায় বসেছেন। ফণিভূষণ সারা দিন উপোস করে রইল। সন্ধ্যায় ফাঁকা জনহীন বাড়িতে সে জানালার নিচে এসে বসল। সেদিন আকাশে ঘন মেঘ ছিল না। তারাগুলো অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষের দশমীর চাঁদ উঠতে তখনও দেরি। মেলা উঠে যাওয়ায় নদীতে কোনো নৌকো ছিল না। উৎসবে ক্লান্ত গ্রাম দুরাত জেগে থাকার পর আজ গভীর ঘুমে ডুবে আছে। ফণিভূষণ একটা চৌকিতে বসে পিঠে হেলান দিয়ে মাথা তুলে তারার দিকে তাকিয়েছিল আর ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়তো, যখন সন্ধেবেলায়
গোল দিঘির ঘাসে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে থাকতো। তখন তার মনে পড়তো নদীর ধারে শ্বশুর বাড়ির এক নিরিবিলি ঘরে 14 বছরের কিশোরী মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানা। তখনকার সেই বিরহ কত যে মধুর ছিল তা বলার নয়। তারার আলো আর তার বুকের তরুণ হৃৎস্পন্দন মিলে মিশে কি অদ্ভুত সুর তুলতে লাগলো। আজ সেই একই তারা যেন আগুন দিয়ে আকাশে কঠিন কথা লিখে রেখেছে। বলছে, এই সংসার বড়ই বিচিত্র। দেখতে দেখতে আকাশের সব তারাই মিলিয়ে গেল। ওপর থেকে একরাশ অন্ধকার নেমে এলো, আর নিচে থেকে আরেকটা অন্ধকার উঠে এসে চোখের পাতা বন্ধ হওয়ার মতো করে একসঙ্গে মিশে গেল। আজ ফণিভূষণের মন একেবারে শান্ত। তার দৃঢ় বিশ্বাস ছিল আজ তার ইচ্ছে পূরণ হবেই। সাধকের কাছে আজ মৃত্যু নিজেই তার গোপন কথা খুলে দেবে। আগের রাতের মতোই নদীর জল থেকে সেই শব্দ ঘাটের ধাপে উঠে এলো। ফণিভূষণ দু চোখ বন্ধ করে শক্ত করে ধ্যানের ভঙ্গিতে বসে রইল। শব্দটা খোলা দেউড়ি দিয়ে ভেতরে ঢুকলো। ফাঁকা অন্দর মহলের গোল সিঁড়ি বেয়ে পাক খেতে খেতে ওপরে উঠতে লাগলো। লম্বা বারান্দা পেরিয়ে শব্দটা এসে শোবার ঘরের দরজার সামনে একটু থামলো। ফণিভূষণের হৃদয় ও সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দটা চৌকাঠ পেরিয়ে অন্ধকার ঘরে ঢুকল। যেখানে আলনায় শাড়িটা রাখা আছে সেখানে, যেখানে কুলুঙ্গিতে কেরোসিনের বাতি, টেবিলের ধারে পানের বাটা, আর যেখানে নানা বিচিত্র জিনিসে ভর্তি আলমারি, সব জায়গায় একবার একবার করে থেমে শেষে শব্দটা একেবারে ফণিভূষণের কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলে দেখল ঘরে কৃষ্ণপক্ষের দশমীর নতুন চাঁদের আলো এসে পড়েছে, আর তার চৌকির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটি কঙ্কাল। সেই কঙ্কালের 8টা আঙুলেই আংটি, হাতে রতন চক্র, কবজিতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি, হাড়ে হাড়ে সোনা হিরে অলংকার ঝকঝক করছে। অলংকারগুলো আলগা হয়ে ঢলঢল করছে, কিন্তু গা থেকে পড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। হাড়ের মুখের মধ্যে 2টো চোখ ছিল জীবন্ত। সেই কালো তারা, সেই ঘন চোখের পাতা, আর সেই রকম জল ভরা উজ্জ্বলতার সাথে একদম স্থির শান্ত দৃষ্টি। আজ থেকে 18 বছর আগে একদিন আলোয় ভরা সভাঘরে নহবতের সুরের মধ্যে ফণিভূষণ যে সুন্দর বড় বড় ঢলঢলে কালো 2টো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, আজ শ্রাবণের মাঝরাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় সেই চোখই সে আবার দেখল। দেখা মাত্র তার সারা শরীরে রক্ত যেন বরফ হয়ে গেল। প্রাণপণে 2 চোখ বুঝতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে তাকিয়ে রইল।
তখন কঙ্কালটা ফণিভূষণের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ডান হাত তুলে চুপিসারে আঙুলের ইশারায় ডাকলো। তার 4 আঙুলের হাড়ে হীরের আংটিগুলো ঝকমক করে উঠল। ফণিভূষণ বোকার মতো উঠে দাঁড়ালো। কঙ্কালটা দরজার দিকে চলল। হাড়ে হাড়ে গয়নায় গয়নায় ঠোকাঠুকিতে কঠিন শব্দ হতে লাগলো। ফণিভূষণ যেন দম দেওয়া পুতুলের মতো তার পেছন পেছন চলল। বারান্দা পেরিয়ে অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খটখট ঠক ঠক ঝমঝম শব্দ করতে করতে নিচে নামল। নিচের বারান্দা পার হয়ে আলোবিহীন ফাঁকা দেউড়িতে ঢুকল। তারপর ফটক পার হয়ে ইট আর খোয়া বিছানো বাগানের পথে বেরিয়ে পড়ল। খোয়ার ওপর হাড় পড়তেই কড়কড় শব্দ হতে লাগলো। চারিদিকে ক্ষীণ চাঁদের আলো গাছের ডালপালায় আটকে পড়ে পথ খুঁজে পাচ্ছিল না। বর্ষায় সোঁদা গন্ধে ভরা অন্ধকার পথে জোনাকির ঝাঁকের ভেতর দিয়ে দুজন এসে নদীর ঘাটে পৌঁছল। যে ধাপ বেয়ে শব্দ আগে উঠেছিল সেই ধাপ দিয়ে অলংকারে মোড়া কঙ্কালটা একেবারে সোজা যন্ত্রের মতো ভঙ্গিতে কঠিন শব্দ করে এক পা করে নামতে লাগলো। ভরা বর্ষার নদী, প্রচণ্ড স্রোত, জলের ওপর চাঁদের আলো একটা লম্বা রেখার মতো কাঁপছে। কঙ্কাল নদীতে নামলো। তার পেছনে ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ করা মাত্রই ফণিভূষণের ঘোর কেটে গেল। সামনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু নদীর ওপারে গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে, আর তাদের মাথার উপর আধখানা চাঁদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সারা শরীর কাঁপতে কাঁপতে পা পিছলে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানতো, তবু তার স্নায়ু বশ মানল না। স্বপ্ন থেকে যেন এক মুহূর্তের জন্য জেগে উঠেই আবার পরক্ষণে গভীর চিরনিদ্রায় ডুবে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার কিছুক্ষণ চুপ করে থাকলেন। হঠাৎ থামতেই বোঝা গেল তিনি ছাড়া চারপাশের সব কিছু একেবারে নীরব হয়ে গেছে। অনেকক্ষণ আমিও কিছু বললাম না। অন্ধকারে তিনি আমার মুখের ভাব ঠিক দেখতে পেলেন না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি গল্পটা বিশ্বাস করলেন না তো? আমি বললাম, মানে আপনি কি বিশ্বাস করেন? কেন বলুন তো? ও আচ্ছা আচ্ছা, আরে আপনার নামটাই তো জানা হলো না। আমি আমি সেই ফণিভূষণ সাহা। আর আমার স্ত্রী, তার নাম জানেন তো? সে যে নেত্রখালী। এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা। নির্বাচিত কিছু জনপ্রিয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে দ্রুত আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের নতুন গল্প নিয়ে। তাহলে দেখা হচ্ছে আবার কানে কানে আগামী মাসের 3য় শনিবার ঠিক দুপুর 2টায়। ও হ্যাঁ, আপনি চাইলে আপনার লেখা গল্পও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। অনধিক 5000 শব্দের মধ্যে নিজের লেখা গল্প পাঠান kalkahini@gmail.com-এ। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা তা ধ্বনি রূপে প্রকাশিত করব
আমাদের এই চ্যানেলে।